হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। পুরনো দর্শকদের আমি বলতে চাই যে যারা যারা ভাবছো টিনাকে নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, টিনাকে নিয়ে এই মুহূর্তে কথা বলছি না। অবশ্যই টিনাকে ছেড়ে দিইনি, টিনাকে নিয়ে তো অবশ্যই কথা বলবো। তবে এই মুহূর্তে ওয়াইটিতে যে কন্টেন্ট চলছে, হট কন্টেন্ট চলছে ননদ বৌদি ঝগড়া, সেটা নিয়েই আমি আলোচনা করতে চলেছি। আশা করি টিনার মতন এই কন্টেন্টটাও তোমাদের ভালো লাগবে। একটু ভালোবাসা দিও, নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করতে শুরু করছি, একটুখানি ভালোবাসা দিও। আর নতুন যদি কোনো দর্শক এসে থাকো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই দুটো ভালো কথা বলে যেও, তোমাদের মতামত জানিয়ে যেও। আর যদি ভালো না লেগে থাকে তা তোমাদের মতামতটা তাও জানিয়ে যেও, আমি একটু শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবার আমি কি বলতে চলেছি সেটা নিয়ে সেটা তোমরা শুনবে, একটু বসে পড়ো, একটু সুন্দর করে শোনো। বেশি সময় তোমাদের নষ্ট করবো না, খুব অল্প সময় অনেক কিছু বলার আমার আছে। আচ্ছা, এই ননদ বৌদি ঝগড়া, প্রথমে একটু অন্তর্নিহিত অর্থগুলো বুঝে নিই। পরিবার, পরিবার কি? পরিবার হচ্ছে আমাদের একে অপরকে মেলবন্ধন, মানে আমরা একে অপরের সাথে একটা বন্ধন সৃষ্টি করে সেখানে থাকি, একটা পরিবার একত্রিত হয়ে। ভালোবাসার সম্পর্ক, বিপদে আপদে পাশে থাকার সম্পর্ক, এটা হচ্ছে আমাদের পরিবার। এই যে কেচ্ছা লড়ছে ননদ এবং বৌদির মধ্যে, এই পরিবারকে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বলতে পারো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভীষণ পরিমাণে যখন এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতো তখন বলেছিল যে আমাদের মতন পরিবার হয় না, আমরা একে অপরের জন্য তৈরি, আমরা সবসময় সবার সাথে রয়েছি, সবার পাশে রয়েছি, এই ধরনের বক্তব্যগুলো তারা দিত। আচ্ছা, তোমরাই বলে রাখো যে আজকে, তোমরাই বলো, আজকে যে গত দুদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, সত্যি সত্যি হঠাৎ করে এই ঘটনাগুলো কি হওয়ার জন্য, এগুলো কি হচ্ছে হওয়ার জন্য কি এটা হচ্ছে? আমার মনে হয় না। কারণ কি বলতো, কোনো মানুষ, কোনো পরিবার একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসে। পরিবারের সদস্য অন্য সদস্যকে, এক সদস্য অন্য সদস্যকে ভীষণ পরিমাণে ভালোবাসে বা একে অপরের জন্য জান দিয়ে দিতে পারে, এরকমই ওদের একটা ছিল আর কি, ভাবমূর্তি ছিল, যেটা দর্শকদের সামনে তুলে ধরেছিল। তা এই পরিবারের লোকজন হঠাৎ করে এরকম করে হয়ে উঠলো, এরকম মানে নোংরামি, এরকম কেচ্ছা এরকম করতে শুরু করলো, একে অপরকে এরকম গালিগালাজ দিতে শুরু করলো। তো এটা কি সত্যি সত্যি একদিনের? তোমাদের মনে হয় একদিনের? না না, এটা একদিনের না। আচ্ছা, এই যে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি, আমি কিন্তু কারোর পক্ষে কারোর বিপক্ষে আলোচনা করছি না, এটা তোমরা ভালো করে শুনে রাখো। আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে আলোচনা করছি না। আমি এখানে আলোচনা করতে বসেছি কোনটা সত্যি কোনটা মিথ্যে। যার যার কাছে যেটা সত্যি মনে হবে, আমার যেটা মনে হবে যে না এটা উচিত কথা বলেছে, আমি তার উচিতটাকেও প্রশ্রয় মানে অ্যাপ্রিসিয়েট করব। যদি মনে করি যে না সে কোনো কাজ ভুল করেছে, সেটাকেও আমি কিন্তু কটাক্ষ করব। আমি এখানে কারোরই গুণগান গাইতে বসিনি। আমি ওভারঅল যে নাটকটা চলছে সেই নাটক নিয়ে কিছু কথা বলতে চলেছি। এই পরিবারকে নিয়ে তারা অনেক বড় বড় কথা বলতো, অনেক কিছু বলতো, এবং পরিবারের উপরে আঙুল তুললে নাকি তাদের পরিবারের রেপুটেশনটা খারাপ হয় এবং তারা নাকি সুৎসুৎ করে চলে যায়, সবাইকে টেনে নিয়ে চলে যায়, জায়গা মতন চলে যায়, মানে কেস কামারির কথা বলছি। আচ্ছা, আজকে যে কেচ্ছাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কেচ্ছা একদিনের নয়। একটু যদি তোমরা সুন্দর ঠান্ডা মাথায় মানে চিন্তা ভাবনা করো, তাহলে কোনো পরিবারের সদস্য হঠাৎ করে এরকম খেপে যেতে পারে না, এরকম নোংরা কথা অন্য সদস্যকে বলতে পারে না, যেখানে এক সদস্য আরেক সদস্যকে ভালোবাসে এবং সম্মান করে, যেখানে তাহলে এরকম করে হঠাৎ করে আসে না। তার মানে আমি বলে রাখবো, এটা আমি ধরে নিতেই পারি যে গন্ডগোলটা শুরুর থেকে ছিল, শুধু ওপরে একটা চাদর দেওয়া ছিল। এখন চাদরটা সরে গেছে এবং আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি ভেতরে নোংরামি এবং কেচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি। যেই পরিবার সুন্দর করে মোড়কে মোড়া থাকে, যেই পরিবার সত্যি সত্যি ভালোবাসা দেওয়া থাকে, যেই পরিবার একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা, আপদে বিপদে পাশে থাকা এরকম প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সেই পরিবারের যতই কিছু হোক না কেন এরকম ধরনের গন্ডগোল লাগতে পারেই না, একে অপরকে এরকম ভাষায় কটাক্ষ করতে পারেই না। তার মানে মনে করতে পারি আমরা যে এই যে পরিবারকে উল্লেখ করা হচ্ছিল, আমার দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছিল, এটা শুধু মাত্রই একটা আইওয়াশ।
এটাকে ঢেকে রাখা হয়েছিল যাতে পরিবারের কেচ্ছা ওয়াইটিতে বিক্রি না হয়, যাতে ওদের রেপুটেশনে কোনো আঘাত না পড়ে, রেপুটেশন যাতে খারাপ না হয়, এই কারণেই কিন্তু এগুলো করা হয়েছিল। না হলে যেই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি একটা বোন দাদার প্রতি, বৌদির প্রতি, একটা বৌমা শাশুড়ির প্রতি, একটা ছেলে মার প্রতি, কোনো জায়গা তোমাদের মনে হচ্ছে কেউ কাউকে কোনো রকম রেসপেক্ট করছে? কেউ করছে না। তাহলে এটা ভেতর থেকে খোকলা, ওপর থেকে সুন্দর করে মোড়কে মোড়া ছিল, যেটা এখন পরিস্থিতি চাপে পড়ে শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে এটা নাটক, এবার তোমাদের মনে হতে পারে এটা নাটক, এবার আমারও মনে হচ্ছে এটা নাটক। যদি নাটক না হয়, এবং নাটক হলে পরে কি হয় সেটা নিয়ে নাহলে পরেই আলোচনা করলাম, যদি নাটক না হয় তাহলে কি হবে? আচ্ছা, এবার প্রথমে আমি এখানে ওই গোল্ডিকে নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, গোল্ডিকে নিয়ে আলোচনা করতে চাই। গোল্ডি এই ঘটনাটা ঠিক 12 দিন আগে একটা ভিডিও করেছিল, 12 কি 10 দিন আগে একটা ভিডিও করেছিল, বা 5 দিন আগে একটা ভিডিও করেছিল, এরকম 4, 5, 7, 10 এরকম দিনে প্রতিদিন তো করে না, এরকম করে ভিডিও করে। সেখানে তার বদ্দার বাড়ি, যেখানে বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি তৈরি করছে, সেই বাড়িটা দেখে টাইটেল, মুখে কিন্তু বলেনি, টাইটেলে লেখা হয়েছে যে এত বড় বাড়ি আমার করারও ইচ্ছে, আমার খুব হিংসে হচ্ছে, এত বড় বাড়ি আমি কবে করতে পারবো। এটা কিন্তু গোল্ডি তার ভিডিওতে, তার ব্লগে এই ধরনের একটা টাইটেল দিয়েছিল। যদি চাও তোমরা কি টাইটেলটা দেখে আসতে পারো। আচ্ছা, এই যে হিংসে, দাদা একটা বড় বাড়ি বানাচ্ছে এবং বাড়িটাকে নিজের বাড়ি মনে করে কিন্তু সে হোম ট্যুর দিয়ে দিল, মানে আধা কাঁচরা বাড়ি, তাও হোম ট্যুর দেওয়া হয়ে গেল তার। যাই হোক, তারপরে সেই বাড়িটাকে দেখিয়ে নিচে টাইটেলে লেখা আমার হিংসে হচ্ছে, এত বড় বাড়ি আমি কবে করব। তার মানে তোমরা ধরে নিতে পারো যে ওর মাটি কিনেছে একটা, এবং সেখানে কিন্তু ভিত পুজো হয়েছে, এবং সেখানে ও বাড়ি বানাতে চায়, এবং বাড়ি বানানোর জন্য যতটুকু অর্থর ওর প্রয়োজন, সেই অর্থটা আপাতত ওর কাছে নেই। বুঝতে পারছো? অর্থটা আপাতত ওর কাছে নেই। 1 নম্বর কথা এখানটায়। 2 নম্বর হচ্ছে, আমি ইনকাম করি না, আমি তাহলে মানে এই যে বাড়িতে থাকবো, তোমাদের বাড়িতে থাকবো, আমি কোনো ইনকাম করি না, আমি কিন্তু তোমাদের টাকাটাই দিয়েই খাবো, এই কথা বলা হয়েছে। আচ্ছা, যে ইনকাম করে না সে দিনের পর দিন এতগুলো কুর্তি কিভাবে কেনে? যে ইনকাম করে না, যার কাছে টাকা নেই, সে একের পর এক সুন্দর সুন্দর ব্যাগ কিভাবে কেনে? যে ইনকাম করে না, যার কাছে টাকা নেই, সে সুন্দর সুন্দর জুতো কিভাবে কেনে? যে ইনকাম করে না, যার কাছে টাকা নেই, সে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান কি করে করে? দীঘায় ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটবে, এই অ্যানাউন্স কিভাবে করে? হ্যাঁ, এরকম অ্যানাউন্সমেন্ট সে করেছে খুব তাড়াতাড়ি, তাকে যারা দীঘায় ঘুরতে যাচ্ছে। তাহলে এগুলো কিভাবে করে? যার কাছে টাকা নেই, খাওয়ার টাকা নেই। আরে আমাদের মৌলিক চাহিদা হচ্ছে আমাদের কাপড়, মাথা ঠাই, আর হচ্ছে দুমুঠ ভাত। আমাদের মৌলিক চাহিদাটা পূরণ করতে করতেই মানুষের যে জীবন কয়লা হয়ে যাচ্ছে। সেখানে সে ফুর্তি করার জন্য টাকা ব্যয় করছে, সেখানে দীঘায় ঘুরতে যাওয়ার জন্য টাকা ব্যয় করবে, দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, সেখানে অনলাইনে ব্যাগ আসছে, অনলাইনে ড্রেস আসছে, তারপরে হচ্ছে বাজারে মার্কেট থেকে গিয়ে জুতো কিনছে। কোনো জায়গায় মনে হচ্ছে যে তার টাকার অভাব রয়েছে, অথচ যখন ভাত খাওয়ার কথা বলা হচ্ছে যে আমি একবেলা আমি এখানেই ভাত খাবো, আমি তোমাদের কাছেই থাকবো, কিন্তু আমার কাছে টাকা নিয়ে আমি খাবো কোথা থেকে? আমি সেই জন্য আমি তোমার কাছেই খাবো। বুঝতে পেরেছো? তা এই যে টাকা নেই যে কথাটা বলা হলো, এবং যাদের টাকা থাকে তারা কি করে, আর যাদের টাকা থাকে না তারা কি করে, এই ফারাকটা তোমাদের মাঝখানে আমি তুলে ধরলাম আর কি। সেটা এই গোল্ডি করে দিয়েছে। যাই হোক, সেই যে দাদার বাড়িটা, সেই বাড়িটা নিয়ে কিন্তু গোল্ডি এই ধরনের একটা টাইটেল দিয়েছে। তার মানে বুঝতে পারছো তার মনে হিংসাটা শুরুর থেকে, যে বদ্দা একটা বড় বাড়ি বানিয়েছে, ছোদ্দারও একটা বড় বাড়ি আছে, দিদিরও একটা বাড়ি রয়েছে, আমার সেরকম বড় একটা বাড়ি নেই। মানে আমার 4 ভাই বোনের মধ্যে আমরা 3 ভাই বোনই বাড়ি বানিয়েছি, এবং 3 ভাই বোনই সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে সেখানটা রয়েছে, আমার একটা বাড়ি নেই। সেই জন্য মনের মধ্যে কিন্তু একটা হিংসে রয়েই গেছে যে আমারও এরকম একটা বাড়ি হোক, এটা আমি চাই, কিন্তু আমার অর্থ নেই। অর্থ কিভাবে ইনকাম করতে হবে? চলো
এবার অর্থ ইনকাম করার জন্য যাই সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কেচ্ছা করব, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু করব যেখান থেকে ভিউয়ার্সরা আসবে, সে গালি দেখ আর সেই ভালোবাসা দেখ, আমাকে কিন্তু অর্থ দিবেই দিবে। থাকলো দাদার ওপরেও আমি প্রেশার ক্রিয়েট করব, দাদাও আমাকে অর্থ দিতে বাধ্য। থাকলো মাকেও সোশ্যাল মিডিয়াতে সে এমন কিছু বলবো যাতে মাও আমাকে অর্থ দিতে বাধ্য। না হলে কি করব, গন্ডগোল লাগাবো। না হলে কি করব, জীবন আমি নিয়ে নিব, আত্মহনন করব। এই ধরনের বক্তব্যগুলো আমি রাখবো। হ্যাঁ, গত কিছুদিন আগে একটা ভিডিওতে সে বলেছে, গত 4 দিন আগে ভিডিওতে গোল্ডি বলেছে যে আমি নিজেকে শেষ করে দেবো যদি আমি কিছু করতে না, আমি যদি এরকম আমাকে বারবার করে বলা হয় যে তুই কবে বাড়ি যাবি, তুই কবে বাড়ি যাবি, এই কথা বলা হচ্ছে। এবার গোল্ডি আরো একটা কথা বলেছে, সেটা হচ্ছে দর্শকরা তোমরাই বলো আমার কি করণীয়, আমি কি করব, আমার একটা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, আমার স্বামী নেই, আমার কেউ নেই, আমার মেয়ের পিছনে এত খরচা আমি কিভাবে বহন করব, আমি কোথায় যাব। এই কথা কিন্তু সে দর্শকদের জিজ্ঞাসা করেছে। আমার কথা এখানটায়, তার নিজের ব্যক্তিগত জীবন দর্শক ঠিক করে দেবে? দর্শক যদি বলে যে আজকে তুমি রাস্তায় দাঁড়াও, তুমি কি রাস্তায় দাঁড়াবে? নিশ্চয়ই না। এতটুক তো বুদ্ধি আছে, এতটুক তো ন্যূনতম বুদ্ধি রয়েছে যে আমাকে যদি দর্শক বলে রাস্তায় যেতে, আমি নিশ্চয়ই রাস্তায় যাব না। তাহলে দর্শকের কথা তো মান্য তো আমি দিলাম না। দর্শক যদি বলে তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাও, কিছু দর্শক বলেওছে হাজবেন্ডের কাছে চলে যাও, তাহলে আমি তো সেই কথাটাও শুনলাম না। তার দর্শকদের কথা আমি যদি প্রাধান্যই না দিই, দর্শকদের কাছে কেন আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে দর্শক তোমরাই বলো। আর কোন ব্লগার দর্শকদের কথার উপরে ভিত্তি করে, কমেন্টের উপরে ভিত্তি করে নিজের জীবন দাঁড় করিয়ে রাখে? আমি মনে করি না এটা কোনো সঠিক বুদ্ধিমানের কাজ। দর্শকরা ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, কিন্তু কোনো ব্যক্তিগত জীবন নষ্ট করে দেওয়ার এরকম কোনো সাজেশন দর্শক দেবে এবং তুমি মানবে, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয়, তাই না? আচ্ছা, এবার চলে আসি, এনাকে তো থামালাম, এবার চলে আসি আরো দুটো ক্যারেক্টারের মধ্যে। আরো 3টে ক্যারেক্টার রয়েছে তাদের মধ্যে। এর হচ্ছে এগুলো কিন্তু মাইনাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট এখনো অবধি তার মধ্যে আমি দেখিনি, কিন্তু তার মধ্যে ভীষণ পরিমাণে হিংসে রয়েছে। এই গোল্ডির মধ্যে ভীষণ পরিমাণে হিংসে রয়েছে। আচ্ছা, এবার চলে আসি ওই বাড়ির মার কথা। মার যে ক্যারেক্টারটা, যে মা ক্যারেক্টার তৈরি করেছে, মা যে অভিনয়টা করছে ভীষণ পরিমাণে ফুটে তুলেছে অভিনয়টার মধ্যে। মা এরকমই হওয়া উচিত, এরকমই চিৎকার, এরকমই চেঁচামেচি, একটা রিয়েলিস্টিক ব্যাপার তার মুখের মধ্যে, এক্সপ্রেশনে এরকম একটা ব্যাপার রয়েছে। এবং এটা সত্যি না মিথ্যে, আমি তো ঠাকুর নই, আমি অন্তর্যামী নই, আমি বলতে পারবো না এটা সত্যি না মিথ্যে, কিন্তু মা যে ধরনের এক্সপ্রেশনগুলো দিচ্ছে সেটা কিন্তু 100% সত্যি মনে হচ্ছে। যাই হোক, মাকে বক্তব্য হয়েছে যে এতদিন আমি রোজগার করে খাইয়েছি তোমাদেরকে, এতদিন আমি রোজগার করে খাইয়েছি, আমি তো কোনোদিনও বলিনি আজকে তোমাদের চাল নিচ্ছি, তাই তোমরা এত কথা আমাকে বলছো। কাকে বলছে? ছেলে এবং ছেলের বৌমাকে বলছে। এখানে একটা কথা বলে রাখি, যখন চাল নিয়ে রান্না করা হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র মেয়ের জন্যই রান্না করা হচ্ছে, সেই জন্য কিন্তু এই ধরনের বক্তব্যগুলো উঠে এসেছে। রান্নাটা যদি সবার জন্য হতো তাহলে কিন্তু এই ধরনের বক্তব্যগুলো উঠে আসতো না। মা একবার চালের হাঁড়িটা ঢিল মেরে ফেলে দিয়ে মা কিন্তু চললো, কিন্তু পরবর্তীকালে কিন্তু মা এসে আবার ঝগড়া করে একটা কথাই বললো যে বৌমা তার বাপের বাড়ির লোকের সাথে দিনরাত কথা বলছে এবং কুমন্ত্রণা পাচ্ছে। আমার এখানে এই মানুষটাকে বলার যে এত বছর এই মানুষটা দেখেছে যে তার বৌমা, তার ছেলে যেই পরিস্থিতির মধ্যে বৌমা লড়াই করেছে ছেলেকে সাথে নিয়ে, তাহলে এক বৌমার মা যদি খারাপই চাইতো, বৌমার মা যদি চাইতো যে বাড়িতে অশান্তি লাগুক, তাহলে বৌমার মা বহুদিন আগে এসে তার কানে কুমন্ত্রণা দিত এবং মেয়েকে ওই জায়গা থেকে বের করে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দিত, অন্য জায়গায় ঠিক করে রাখার চেষ্টা করতো, কমপক্ষে এই বাড়িতে থাকতে দিত না। যখন এই বাড়িতে এত বছর ধরে বৌমা তোমাদের সবাইকে নিয়ে গান্ডে পিণ্ডে খেয়ে দিয়ে আনন্দ করে
যে প্রতিচ্ছবিটা আমাদেরকে দেখিয়েছে সেটা যদি সত্যি হয়ে থাকে আর কি, তাহলে আমি বলবো যে বৌমার মা তখনও কিছু বলেনি, বৌমার মা এখনো কিছু বলেনি। একটা মেয়ের মনে যখন কোনো প্রশ্ন উঠে, কথা হয়, তখন মনে যখন ঝড় চলে, তখন তার মাই একমাত্র বন্ধু যাকে এই ধরনের কথাগুলো বলা যায়। তার মানে এটা নয় যে মা কোনো কুমন্ত্রণা দিচ্ছে। একটা মেয়েকে দিনের পর দিন তোমরা অত্যাচার করবে, যদি মেয়েটা কোনোদিন মুখ খুলে তার দোষ হবে তার মায়ের উপরে, কারণ কি মা তাকে শিখে দিচ্ছে। এটা তো একটা সাধারণ জ্ঞান, এটা একটা সাধারণ জ্ঞান। মা যদি সংসার ভাঙতে চেত, বোন যদি সংসার ভাঙতে চেত, তাহলে শুরুর থেকেই ভাঙতো। যখন এই বৌমা নতুন নতুন চ্যানেল থেকে টাকা ইনকাম করছে তখনই বলে দিত তুমি ওকে ছেড়ে চলে আসো, ওকে ছেড়ে তখনই চলে, কেন তুমি তোমার ফেস ভ্যালু করে নিয়েছো, তুমি এখন ওখান থেকে বেরিয়ে আসো। কুমন্ত্রণা তখনই দিতে পারতো, কুমন্ত্রণা কিন্তু দেয়নি। তা তখন যখন দেয়নি, তাহলে বৌমার মা এবং বউ এখানে কুমন্ত্রণা দেবে, এটা এই ধরনের বক্তব্য করাটা কিন্তু অন্যায়। তার মানে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো কি যে প্রত্যেকটা শাশুড়ি তার বৌমার মাকে এবং বৌমার পরিবারের লোককে, সদস্যকে পছন্দই করে না, দেখতে পারে না। এটা আদি যুগ থেকে চলে এসেছে, এখনো কিন্তু এটাই চলছে। বুঝতে পেরেছো? তুমি শাশুড়ি হয়ে এই ধরনের বক্তব্যগুলো রাখা এটা ঠিক নয়। বড়দের মুখ থেকে এই ধরনের ছোট ছোট কথা শোনাটা বা এরকম সোশ্যাল মিডিয়াতে কমপক্ষে এই ধরনের বক্তব্যটা ছড়ানোটা একদমই ঠিক নয় বা উচিত নয়। এই একটা হয়ে গেল। মেয়ের তরফে কথা বলা এবং মেয়েকেই বেশি প্রশ্রয় দেওয়া, এটাও ঠিক নয়। সন্তান সবাই তোমার সন্তান এবং সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকেই সমান চোখে দেখতে হবে। থাকলো বয়োজ্যেষ্ঠ মানুষ, ইনাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না। এবার আসি ছেলে এবং ছেলের বৌমার কথা। আচ্ছা, প্রথমে যে কথাটা আমার খুব কানে বেজেছে সেটা হচ্ছে বৌমা বলছে যে তুমি ইনকাম করে খাও, তুমি ইনকাম করে খাও। এখানে আমার বিশাল বড় একটা প্রশ্ন, এই মুহূর্তে শাশুড়ির যে পরিস্থিতি, শাশুড়ির যে বয়স, শাশুড়ি ইনকাম করে খেতে পারবে না। একটা মা যখন সন্তান জন্ম দেয় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জন্ম দেয়, এবং সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা বলতে পারি একটা মা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে কিন্তু এত আশা আকাঙ্ক্ষা রাখতে নেই। কিন্তু যেই শাশুড়ির কথা আমি বলছি, সেই শাশুড়ি সেই সময়টার কথা আমি বলছি, তখন কিন্তু এই ধরনের সন্তানের প্রতি আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি অনেক কষ্ট করে বড় করেছি, কমপক্ষে আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি, যাদের মানে কি বলবো কিছু নেই, আমার যা ইনকাম আমার রাখার ক্ষমতা নেই, আমি খাইয়েছি, ছেলেকে খাইয়ে মানুষ করেছি, ভবিষ্যতে ছেলে এবং ছেলের বৌমাই কিন্তু আমাকে এসে দেখবে। আর যেই বয়সে এসে তিনি ঠেকেছেন, এই বয়সে বাইরে কাজ করে যদি খেতে হয়, তাহলে বৌমা ছেলে এদেরই লজ্জার বিষয় হবে। থুতুটা যদি উপরে ওঠে না, নিজের বুকে পড়ে, তাহলে এটা কিন্তু নিজেদেরই লজ্জা, নিজের বৌমার লজ্জা, নিজের ছেলেদের লজ্জা যে আমরা এখনো পর্যন্ত এই অবস্থায় থেকেও আমার মাকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এই ধরনের মানসিকতা, এই ধরনের কথা বা এই ধরনের টোনে কথা, এই যে টোন, হ্যাঁ ঠিক আছে তুমি নিজের যে রান্না করতে হবে না, চাল রেখে দাও, আমি টাকা ইনকাম করছি, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এই যে আমি ভাব, বা তুমি গিয়ে বাইরে গিয়ে কাজ করো, তারপরেই তুমি রান্না করে তারপরে তুমি খাও, এই যে একটা অহংকার বোধ, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণে নেগেটিভিটি ছড়াচ্ছে, এই কথাটা কিন্তু ভীষণ গায়ে লেগেছে। আচ্ছা, তার মধ্যে ছেলের ব্যাপারটা চলে আসি। ছেলে একটা কথা কিন্তু খুব ভালো বলেছে, ছেলে বলেছে যে আমার বৌমার আর কেউ নেই, মানে আমার বউয়ের আর কেউ নেই, আমি এবং আমার সন্তানের দেখাশোনা আমার উপরে নির্ভর করছে, সেই জন্য আমি তো আমার বউয়ের কথাই আগে চিন্তা করব। এটা প্রত্যেকটা হাজবেন্ডকে চিন্তা করতে হয় যে তার একটা সংসার ছেড়ে এসে তার বউ তার হাত ধরেছে যখন, তাহলে তার দায়িত্বটা সবার প্রথমে তার হাজবেন্ডকে নিতে হয়। এটা কিন্তু ভালো কথা বলেছে যে প্রতিটা পরিস্থিতির মধ্যে হাজবেন্ডকে দরকার তার বউয়ের হাতটা ধরে রাখা হয়েছে। আচ্ছা, কিন্তু তার সাথে সাথে এটাও দরকার যে মাকে একটু বোঝানো এবং মাকে বুঝিয়ে বলা যে তোমরা এটা কেন করছো না। এটা যে করেনি সেটা আমি অস্বীকার করব না, ভূমিকাটা যে পালন করছে, ছেলে যে ভূমিকাটা পালন করছে নাটকের, ভূমিকাটার মধ্যে কিন্তু ছেলে ভীষণ পরিমাণে একটা সুন্দর কথা বলেছে। সেটা আমাদের ঘরের মধ্যে যে ঘটনাগুলো ঘটছিল সেটা কেন বাইরে নিয়ে যাওয়া হলো, আমাদের ঘরে যে ঘটনাটা ঘটছিল ঘরেই থাকতো, অশান্তিটা বাইরে যেত না, তাহলে এত কিছু বলতে হতো
না, তাহলে গন্ডগোলটাও বাড়তো না। একদম 100% কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে যে যদি কথাটা বাইরেই না যেত, সোশ্যাল মিডিয়াতেই না আসতো, তাহলে গন্ডগোলের পরিমাণটা এই পরিমাণে বাড়তো না। পাবলিক জানতো না ঘরে কি হচ্ছে না হচ্ছে, কি অশান্তি হচ্ছে না হচ্ছে, পাবলিক কিন্তু জানতো না, তাই তো? তা পাবলিক যখন জানবে না, তখন এত মানুষ নাক গলাবে না, এত মানুষ কমেন্ট করবে না। যত মানুষ দেখছে, তত মানুষ নেগেটিভ কমেন্ট করছে, তত মানুষ খারাপ খারাপ কথা বলছে, তত কিন্তু তাদেরও খারাপ লাগছে। কোনো ঘরের কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে বিক্রি করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যেটা ওই ছেলের ভূমিকায় যিনি রয়েছেন তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে এটা কিন্তু কাম্য নয়, একদম এটাকে আমি সহমত জানাচ্ছি। এটা ঠিক নয়, এটা ঠিক করা হয়নি। সর্বপ্রথম কিন্তু গোল্ডি সোশ্যাল মিডিয়াতে এসে সুন্দর করে বলে দিয়ে গেছে যে তাদের বাড়িতে কি হচ্ছে এবং তার ভাই বউ তাকে ওই বাড়িতে রাখতে চায় না, ভাই বউ কিন্তু তাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চায়। এই ধরনের বক্তব্য কিন্তু গোল্ডি তার ভিডিওতে বলেছে। এইটাই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু ছেলের ভূমিকায় যিনি রয়েছেন তিনি কিন্তু এই ধরনের বক্তব্যগুলো রেখেছেন। না, সুন্দর বক্তব্য রেখেছেন, ভালো বক্তব্য রেখেছেন। এখানে আমি কোনো খারাপ কথা বলবো না। যে বউয়ের পাশে ছিলেন, বউকে হেল্প করেছেন, বউয়ের কথা শুনেছেন, আর হচ্ছে তারপরে হচ্ছে কিন্তু এই কথাটাও বলেছে যে আগে কেন বলিসনি। কখন কি বলেছে? যখন গোল্ডি বলেছে যে আমি জায়গা জমি ভাগ চাই। প্রথমে গোল্ডি না পুরো কনফিউজ একটা ক্যারেক্টার, বুঝতে পেরেছো? কনফিউজ, পুরোপুরি কনফিউজ। গোল্ডি একবার বলছে আমি ভাগ চাই, আবার গোল্ডি বলছে আমি 5 মাস এখানে থাকবো, আবার বলছে আমাকে নিচের বাড়িটা দেওয়া হোক, নিচের রুমগুলো আমাকে দেওয়া হোক, আমি এখানে থাকতে চাই। ঠিক গোল্ডি কি চাচ্ছে গোল্ডি কিন্তু ঠিক নিজেও বুঝে উঠতে পারছে না। মানে গোল্ডি ব্যাপারটা হচ্ছে একটু কনফিউজ, একটা কনফিউজড বক্স হয়ে গেছে গোল্ডি আর কি। যাই হোক, এক এক সময় এক এক রকমের বক্তব্যগুলো গোল্ডির ভিতর থেকে বের করছে। যে গোল্ডির কথা হিসেবে আমি এখানে 5 বছর থাকবো, আমি এখানে 5 মাস থাকবো, আমি এখান থেকে যাব না। আর তখনই বলছে যদি আমি থাকি তাহলে কি তোরা থাকবি না? তখন ছেলেটা বলেছে যদি আমাকে ভাগ দিতে হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না। সত্যি তো তাই। ওই 2 কাঠা জমি যখন বাড়িটা হচ্ছিল তখন কেন এসে কেউ প্রতিবাদ করেনি? 1 নম্বর কথা আমি এখানে বলতে চাই। এখানে আমার 2টো পয়েন্ট আছে। একটা হচ্ছে পৈতৃক সম্পত্তির উপরে শুধুমাত্র একটা ভাই বাড়ি বানাবে, এই বুদ্ধি একদম বকবাস বুদ্ধি। এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়। যে আমার বাবার সম্পত্তি, ভাই দাদা অনেক বড় চাকরি করে, 2 বোন আছে, বিয়ে হয়ে গেছে, ভবিষ্যতে কেউ আর চাওয়ার নেই, তাহলে কি এই সম্পত্তিটার উপরে আমি নিজের বাড়িটা বানিয়ে ফেলি। এই ধরনের মানসিকতার, এই ধরনের বুদ্ধি বকবাস বুদ্ধি। কারণ কার মাথা কখন চালা দেয়, কে কখন কি পরিস্থিতির মধ্যে পড়ে কেউ জানে না। পৈতৃক সম্পত্তির উপরে কিন্তু কোনো একটা ভাইকে নিজের করে বাড়ি তৈরি করতে নেই, যেটা ভীষণ পরিমাণে কিন্তু ভুল হয়েছে এবং অন্যায় হয়েছে। আচ্ছা, তারপরে থাকলো যখন বাড়িটা তৈরি করা হচ্ছিল কেন সেই সময় গোল্ডি এসে মানে করলো না, আটকালো না? কেন গোল্ডি এসে বললো না যে আমার ভাগ লাগবে, আমার ভাগ চাই? এই কথা কিন্তু ভালো পয়েন্ট ধরেছে ছেলের ভূমিকায় যিনি রয়েছেন, সে বলছে ভালো কথা বলেছেন আর কি। তখনই আটকাতে পারতো, তখনই বোঝাতে পারতো, তখনই বলতে পারতো যে দাদা তুই কিন্তু আমার জায়গা ছেড়ে বাড়ি বানা, আমার কোনোদিন তো দরকার হতেই পারে, তুই আমার জায়গাটা ছেড়ে বা আমাকে একটু জায়গাটা দে, তাদের বাকিটুক জায়গা তুই বাড়ি বানা। তখন কি বলেছে? তখন বলেছে যে আমি তো ভেবেছিলাম কোনোদিনও লাগবে না, এটা তো মামা বাড়ির মুয়ানা, একটা দালান বাড়ি তৈরি হয়ে গেছে, আর তখন বলছে যে হয়তো লাগবে, আবার বলছে হয়তো লাগবে না। মানে এটা কি তাসের ঘর নাকি? একবার খুললাম, একবার লাগালাম, একবার খুললাম, একবার লাগালাম, তৈরি করলাম, আবার ভাঙলাম, এটা তো হতে পারে না। মনস্থিত যে কোনো এক জায়গায় করতে হয়, তাই তো? যাই হোক, এটাকে নিয়ে বেশি বড় করছি না, ভিডিওটা বিশাল বড় হয়ে যাচ্ছে। জানি না কতজন দেখবা গোটা ভিডিওটা, কতজন বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমি ওভারঅল একটা কথা বলতে চাইছি, আমি কারোর পক্ষে এখন অবধি যেতে পারছি না, কারণ আমি এখানে তুলে ধরছি গোটা বিষয়টা। কে কতটুকু নেগেটিভ বলেছে, কে কতটুকু পজিটিভ বলেছে, কে কতটুকু ভালো বলেছে, কে কতটুকু খারাপ বলেছে। ওভারঅল এই নাটকটা সোশ্যাল মিডিয়ার জন্য হানিকারক।
সোশ্যাল মিডিয়াতে ভালো বার্তা দিচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে নোংরামি ছড়াচ্ছে আরও বেশি, সোশ্যালি আরও নোংরা কি বলবো মেন্টালিটিতে এমনিতে ভরে ভরে রয়েছে। তার মধ্যেও কিন্তু এটা আরও মানে ঘিয়ের আগুনের মধ্যে ঘি দেওয়ার মতন কাজ করছে। যাদের মানসিকতা এরকম রয়েছে যে আমি ভিউজ ইনকাম করব ঝগড়া করে, ব্যাস বড় চ্যানেল করে নিয়েছে, চলো আমরাও শুরু করে দিই। তার মানে এখন আমরা একটার পরে একটা এরকম কেচ্ছা দেখতে চলেছি। ওয়াইটি কন্ট্রোভার্সি জোন না অন্য কিছু ভগবান জানে, একটা কন্ট্রোভার্সি শেষ হতে না হতে আরেকটা কন্ট্রোভার্সি এসে উপচে পড়ে। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে পেরেছো, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক করো এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি যদি আলোচনা করি তোমরা শুনতে চাও কি চাও না। যা হোক, তোমরা চাইলেও বলবে, না চাইলেও বলবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।